স্নিগ্ধ সকালের আলোক রশ্মি এসে ঘুমন্ত রমণীর মুখ আলিঙ্গল করছে। ঘুমের ভিতরই নারীটি নড়েচড়ে ওঠে। এসির ঠান্ডা হাওয়ায় বেশ গুটিসুটি মেরে পড়ে রইল ঘুমকারত নারীটি। মাহাদ ওয়াশরুম থেকে এসে এমন অবস্থায় তিতিরকে দেখে খানিকক্ষণ চুপ করে ওর পাশে বসে রইল। গোত্রাতের কথাগুলো ভাবতে লাগল মাহাদ। বেশ রাত করেই সে ঘুমিয়ে পড়েছিল। তিতির যে কখন উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল সেটা মাহাদ জানতেই পারেনি। মাথায় হঠাৎ করেই প্রচুর ব্যথা করতে শুরু হলে ও নিচে বসে কাতরাতে থাকে। তিতিরের হালকা মৃদু শব্দ কারো কর্ণকুহুরে না পৌঁছালেও গোলাপের কানে তা পৌঁছে যায়। চোখের নিমিষেই সে তিতিরের কাছে গিয়ে হাজির হয়। তারপর গলার রব তুলে শব্দ করতেই মাহাদ জেগে যায়। নিজের কাছে তিতিরকে না দেখে ধরপড় করে উঠে ব্যালকনিতে গিয়ে তিতিরকে ওই অবস্থায় দেখে ওকে ওখান থেকে তুলে এনে মেডিসিন খাওয়ায়। তারপর কপালে মাসেজ করতে থাকে। শেষ রাতের দিকে মেয়েটা ঘুমিয়ে পড়ে। কিন্তু মাহাদ আর ঘুমাতে পারেনি। সাত ফজরে উঠে বাবার সাথে সালাত আদায় করে রুম থেকে বের হয়ে গেছে। তার টিউশন আছে তাই চলে যেতে হয়েছে। কথাগুলো ভাবতে ভাবতেই তিতিরের পাশে শুয়ে কেবল চোখ দুটি বন্ধ করেছে, আর এমন সময় তিতির মাথার যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। মাহাদ চোখ খুলেই দেখে তিতির কই মাছের মতো ছটপটাচ্ছে মাথার যন্ত্রণায়। এই তিতির, কি হলো তোমার? আবার মাথা ব্যথা করছে বলেই মাহাদ তিতিরের কপালে মাসেজ করে দিতে লাগল। না, তাতেও কিছু হয় না। মাহাদ ফোনটা হাতে নিয়ে দ্রুত ডাক্তারকে কল দিয়ে বলল, এক্ষুনি বাসায় আসতে। তিতিরের মাথার যন্ত্রণা বেড়েই চলল। বাসার প্রায় সবাই রুমে এসে ভিড় জমিয়েছে। তিতিরের অবস্থা খারাপের দিকে চলে গেল। প্রায় 15 মিনিট পর ডাক্তার এসেই তিতিরকে চেকআপ করতে লাগল। তারপর দেরি না করেই একটা ইনজেকশন পুশ করল। পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে ডাক্তার বলল, কয়েক মিনিট পর ও ঘুমিয়ে পড়বে। তারপর মেডিসিন ওর কাজ করতে শুরু করবে। ডাক্তারে কথা শুনে হাফ ছেড়ে রুম থেকে অনেকে বের হয়ে গেল। এবার ডাক্তার খুব কঠিন কথা বললেন, মাহাদ, তোমার স্ত্রীর অবস্থা আগের থেকে জটিল হয়ে পড়ছে। তার বাঁচার কোনো আশাই ছিল না। হায়াত আছে বলেই হয়তো এত কঠিন পরিস্থিতিতেও সে টিকে আছে। তুমি যদি পারো ওকে দেশের বাহিরে নিয়ে যাও। আর দেশের বাহিরে নিয়ে গিয়েও হয়তো কিছু হবে না। আমার মাথাতেই আসছে না কি করব তার চিকিৎসা। এখনই মেডিসিন বেশ কাজে লাগছে, আবার একটু পর বিপরীত প্রক্রিয়া শুরু করে দিচ্ছে। মাহাদ ডাক্তারের কথায় কঠিন হয়ে দাঁড়িয়ে রইল। মুখ দিয়ে আরেকটি কথাও বের হল না। ডাক্তার আরও ঘণ্টা খানিক দেরি করে চলে গেল। মাহাদের আর অফিসে যাওয়া হল না। সারাদিন তিতিরের পাশেই কাটিয়ে দিল। 7 দিন পর ডক্টর ওয়াহিদ তার স্ত্রী আর সন্তানকে নিয়ে বাংলাদেশে এসেছে কয়েক ঘণ্টা আগে। আসমা গত 8 দিন ধরে ভেবেই গেছে আপা খুব অসুস্থ, সেটা বাবা ওয়াহিদকে জানায়নি। তাহলে কি আপার খবর ওয়াহিদকে দিয়েছে? অনেক আকার ইঙ্গিতে স্বামীর কাছে কথাটি তুলেছে, কিন্তু বারবারই কথার প্রসঙ্গ পাল্টিয়েছে ওয়াহিদ। আপার অপারেশনের পর ভাইজান জানিয়েছিল আপা নাকি ঠিক আছে। তাহলে এমন কি হলো যার জন্য এত দ্রুত দেশে আসতে হলো? একমাত্র আপার সাথেই আসমার যোগাযোগ হতো। ভাইজানের নাম্বারে কল দিতে ওর অস্বস্তি হয়, তাই আর কখনো কল দেওয়া হয়ে ওঠে না। আপার নাম্বারটাও বন্ধ দেখায়। এসব কথা ভাবতেই ওয়াহিদ আবার রেডি হয়ে কোথায় জানি বের হয়ে গেল। এদেশে আগে কয়েকবার এসেছিল বিভিন্ন কাজে, তাই ঢাকা শহর খুব ভালো করেই চিনে ওয়াহিদ। তাই আসমা কিছু না বলে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। তিতির এখন মোটামুটি ঠিক আছে, তবে ওর জেদটা বেড়ে গেছে। কোনো জিনিস যদি চায় তাহলে সেটা না পাওয়া পর্যন্ত সে ক্ষান্ত হয় না।
আজও তেমন এক ঘটনা ঘটে ফেলেছে। রুমকি আজ বাসায় চলে যাচ্ছে। তাই ও রেডি হচ্ছিল আর ওর মেয়েকে নিয়ে রূপালী দাঁড়িয়েছিল। বাবুটা মায়ের কাছে যাবে বলে চিৎকার দিয়ে কাঁদছিল। রূপালী থামাতে পারছে না। সেটা দেখে তিতির কাছে গিয়ে শুধু বলেছে, বাবুটাকে আমাকে দিবেন ফুফু। রূপালী এমনিতেই তিতিরের উপর বেশ বিরক্ত। তার মধ্যে তিতিরের এমন বায়না শুনে খুব কড়া ভাষায় কথা বলল রূপালী। বাসার প্রায় সবাই শুনেছে কথাগুলো, কিন্তু কেউ কিছু বলেনি, কারণ রূপালী ও রেজওয়ানকে নিয়ে খুব চিন্তার ভিতর ছিল। তবে রুমকি অপায়া মেয়ে বলে নানান কথা শুনাইছে তিতিরকে। তিতির সেখান থেকে দ্রুত পায়ে নিচে নেমে আসতেই লাবিবা ওর হাত ধরে বলল, কই যাও তুমি? তিতির কোনো কথা না বলে এত জোরে একটা ঝটকানি দিয়েছে যে লাবিবা পড়তে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়। তিতির দরজাতে যেতেই দুটো গার্ড ওকে আটকাল, কিন্তু তারা ভয়ে তিতিরের গায়ে হাত দিয়ে আটকাতে পারল না। সেই সুযোগে ও বাহিরে চলে এসে মেয়ের কবরের পাশে বসে পড়ল। লাবিবাও পিছু পিছু এসে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল। ঘণ্টার পর ঘণ্টা তিতির সেখানে বসে থাকে আর একটু পরপর চোখের পানি ফেলে। এমন দৃশ্য দেখে লাবিবাও ওকে ফেলে বাসায় আসতে পারেনি। রোদে দাঁড়িয়ে তিতিরের ফেরার অপেক্ষায় থাকে। কয়েকবার ওকে ডাক দিয়েছে, কিন্তু তিতির সেখান থেকে ফিরেনি। দুপুর গড়িয়ে বিকাল, তারপর সন্ধ্যাও পেরিয়ে গেছে, তবুও ওকে কেউ ওঠাতে পারেনি। এর মধ্যে লাবিবা কয়েকবার বাসায় গিয়ে আবার ফিরে এসেছে। ছেলেকেও সে জানায়নি। এমনি টেনশনে থাকে ছেলে। তার থেকে ও এলেই না হয় ওকে নিয়ে ঘরে ফিরবে। মাহাদের অফিসে আজ বেশ ঝামেলা, কারণ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ও খুঁজে পাচ্ছে না। নিজের হাতে সব লকারে রেখেছে, সেখান থেকে ফাইল কিভাবে উধাও হয়, তাই বাসায় সে কলও করতে পারেনি। ফুয়াদ বাসায় ফিরেছে এশার নামাজের ওয়াক্তে। এসে শরীর থেকে পোশাক খুলতেই নিধি এসে বলল, বাবা জানো, সেই দুপুর থেকে চাচি অতিথির কবরের পাশে বসে আছে। একবারের জন্যও বাসায় আসেনি। দাদি সাদকে নিয়ে এখনো সেখানেই বসে আছে। ফুয়াদ প্রথমে কথাটি বিশ্বাস করল না। নিসা রুমে আসতেই নিসাকে জিজ্ঞাসা করল, ঘটনা কি সত্যি না মিথ্যা? পাগলের আবার দিন রাত বলে নিসা তাচ্ছিল্যর সাথে কথাটি বলল, মায়ের বয়স হয়েছে, এই রাত অবধি উনি ওখানেই দাঁড়িয়ে আছে। ও নাটক করে না, আসলেই পাগল, সেটা ভাবতে ভাবতে আমি শেষ। নিসার কথা শুনে ফুয়াদ দেরি না করে ওই অবস্থায় বাসার বাহিরে এসে দেখল ওর মা সাদকে কোলে নিয়ে চেয়ারে বসে আছে। ফুয়াদ কাছে গিয়ে ওর মাকে বলল, ও কখন থেকে এখানে বসে আছে? লাবিবা চোখের পানি মুছে বলল, আমার এগুলো আর সহ্য হয় না। কেউ কাছে গেলেই তেড়ে উঠছে। আম্মা গিয়েছিল ডাকতে, কিন্তু কোনো কথাই বলেনি। ফুয়াদ আর দেরি না করে তিতিরের কাছে গিয়ে দাঁড়াল। তিতির, এখানে কি করছো? তবুও তিতির কোনো কথা বলে না, ওভাবেই বসে আছে। পাশে গোলাপও বসে আছে তিতিরের কোমর ঘেঁষে। ফুয়াদ লক্ষ্য করল তিতিরের পাশে কয়েল জ্বলছে। মশা যাতে ওকে কামড় না দেয়, তাই হয়তো মা এটার ব্যবস্থা করেছে। ফুয়াদ কেবল মুখ দিয়ে কথা বের করেছে, এমন সময় তিতির চিৎকার দিয়ে বলল, আমি এখান থেকে যাব না বলেছি না? কেন এক কথা বারবার বলতে আসেন? তিতিরের এমন কণ্ঠ শুনে ফুয়াদ আর দেরি না করে মায়ের কাছে এসে সাদকে কোলে নিয়ে বলল, বাবা কিছু খেয়েছ? সাদ আর কোনো কথা বলতে পারে না। ফুয়াদকে জড়িয়ে ধরে ফিকরে কেঁদে ওঠে। ফুয়াদও কিছু বলতে পারে না। এমন সময় মাহাদের গাড়ি বাসায় ঢুকল। তড়িঘড়ি করে গাড়ি থেকে বের হতেই সাদ গলা ফাটিয়ে বাবা বলে চিৎকার দিয়ে উঠল।
মাহাদ সাদের কণ্ঠ শুনে পিছন ফিরতেই দেখল ওর মা চেয়ারে বসে আছে আর ফুয়াদ সাদকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মাহাদ দ্রুত ছেলের কাছে এসেই ভ্রু কুঁচকে বলল, তোমরা এই সময় এখানে কি করছো? লাবিবা তিতিরের নাম উচ্চারণ করতেই মাহাদকে আর কিছু বলতে হয়নি। মাহাদ ওর মেয়ের কবরের দিকে চেয়ে দেখল তিতির ওখানে বসে আছে। আল্লাহ বলেই মাহাদ তিতিরের কাছে ছুটে গেল। তারপর প্রচণ্ড জোরে একটা ধমক দিয়ে বলল, এই তুমি এখানে কি করছো? আর কার হুকুমে তুমি এখানে এসে বসে আছো? মাহাদের চিৎকারে গোলাপ সহ তিতির কেঁপে ওঠে। একবার শুধু মাহাদের দিকে চাইল, তারপর আবার মাটির দিকে চেয়ে ওভাবেই বসে রইল তিতির। এত জেদ ভালো নয় বলেই মাহাদ ওর হাত ধরে জোরে টান দিয়েই ওকে তোলে। এমন দৃশ্য দেখে সাদকে নিয়ে ফুয়াদ বাসায় চলে গেল। লাবিবা বেগমও যেন শান্তি পেল মনে। এখন মাহাদ সব সামলিয়ে নিবে, কিন্তু শেষে ওর গায়ে হাত তুলবে না তো? নানান দুশ্চিন্তা নিয়ে সেও বাসায় চলে গেল। এমনি অফিসের ঝামেলায় ও পাগল হয়ে গেছে। ওর 3টা ফাইল চুরি হয়ে গেছে। সিসি ক্যামেরা দেখেও কোনো সমাধান হয়নি। তার ভিতর বাসায় এসে আবার এমন দৃশ্য। মনে হচ্ছে চোখের সামনে যা আছে সবকিছু ভেঙ্গে তছনছ করে দেয়। শেষে তিতির আর মাহাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। মাহাদ শক্ত করে তিতিরের গলা চেপে ধরে। তিতিরের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতেই ও গলা ছেড়ে দিল। গোলাপ কখনো মাহাদের উপর কিছু বলে না, কিন্তু আজ সেও মাহাদের হাঁটুর উপর পা তুলে কিছু বোঝাতে চাইল। তিতির মাহাদের জীবনে আসার আগে যেমন ও উন্মাদ ছিল, ঠিক সেই রূপটা মাহাদের ভিতরে চলে এসেছে। তিতিরকে টেনে হিচড়ে বাসায় আনতেই নিসার সম্মুখীন হয় মাহাদ। নিসা বাঁকা হাসি দিয়ে বলল, এভাবে আর কত? নিসার তাচ্ছিল্যর হাসি দেখে মাহাদ কিছু না বলে তিতিরকে নিয়ে ওর রুমে ঢোকে। এদিকে মাহাদের শরীরে কত যে কিল, ঘুতা, খামচি আর আঁচড়ের আঘাত পড়ল সেটা বলা মুশকিল। তিতিরকে ফ্লোরে ধাক্কা দিয়ে মাহাদ বলল, আমি মরলে কি তুই শান্তি পাবি? কেন এমন করছিস? তোকে কতবার বোঝাব বল? আমার নিঃস্ব এই জীবনে তুই একমাত্র সম্বল। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? আমি এখানে থাকব না। আমি এখানে থাকব না। অতিথি যাব। কতক্ষণ আমাকে এভাবে রাখবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এবার গেলে আর ফিরব না। তিতিরের কথাকে পাত্তা না দিয়ে মাহাদ দরজায় লক করে তিতিরকে নিয়ে ওয়াশরুমে গেল। তিতিরকে ফ্রেশ করে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে চুপ করে তিতিরের দিকে চেয়ে রইল। তারপর কি যেন ভাবল। একে একদমই বিশ্বাস নেই। মাহাদ আর দেরি না করে ড্রয়ার খুলে কিছু ব্রেসলেট আর একটা চাবি বের করল। বিয়ের আগে এসব অনেক পরত মাহাদ। আজ এতদিন পর সেগুলো কাজে লাগবে হয়তো। হাতে ব্রেসলেট পরেই তিতিরের বালার সাথে নিজের হাতের ব্রেসলেটে একদম চাবি মেরে দিয়ে বলল, এবার কোথায় যাবি যা। তিতির বারবার চাবি খোলার চেষ্টা করে কিন্তু পারে না। শেষে ও মাহাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। মাহাদ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর তিতির কোনো কথা বলেনি। এমনকি রাতের কোনো খাবারও খায়নি। একটু রাত হলে কামরান সাহেব রুমে এসে দেখল মাহাদ তিতিরকে ওভাবে নিজের সাথে বেঁধে রেখেছে। মাহাদের সাথে কিছু কথা বলে তিনি চলে গেলেন। আবার ফিরে এসে বললেন, সাদকে আমার কাছে নিয়ে গেলাম। মাহাদ শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানাল। সারাদিনের ক্লান্তি এসে মাহাদের শরীরে ভিড় জমাল। মাহাদ আবার কি যেন ভেবেই তিতিরের ওড়না চাবির উপর দিয়েই শক্ত করে গিঁট দিল। তারপর নিশ্চিতে শুয়ে পড়তেই ঘুমের সাগরে ডুব দিল। আর তিতির ওভাবেই বসে রইল।
কিছু সময় চলে যাওয়ার পর তিতির এদিক ওদিক তাকাতেই ফ্লোরের এক কোনো কাচের টুকরো দেখতে পেল। সেদিন জিনিসপত্র ভেঙেছিল, সেটার অংশই হয়তো এখনো পড়ে আছে। হাত না নড়িয়ে পা দুটো নেমে দিয়ে কাচের টুকরোটি কাছে টেনে এনে ওটা হাতে নিয়ে ওড়না কাটতে লাগলো আস্তে আস্তে। কিন্তু অসাবধানতায় একটি ফোঁচ গিয়ে লাগে মাহাদের হাতে। সাথে সাথে মাহাদ চোখ মেলে তাকায়। তিতির নিজেও ভয় পায়। মাহাদ উঠে বসতেই দেখতে পেল ওর হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এই তুই আবার এটা খুলতে ট্রাই করছিস? তোর হাতে ওটা কি? দেখা বলছি। তিতির সাথে সাথে ওটা ফ্লোরে ফেলে দিয়ে ভয়ে চুপসে গেল। মাহাদের এত রাগ উঠল যে নিজেই বাঁধন খুলল। তারপর চাবি দিয়ে তালা খুলেই বলল, যা খুলে দিয়েছি, এখন আমার চোখের সামনে থেকে সর। সকালে ঘুম থেকে উঠে যেন তোকে আর আমার বাসায় না দেখি। মাহাদের রাগী লোক দেখে তিতির ভয়ে ভয়ে উঠতেই মাহাদ তিতিরের হাত খপ করে ধরেই এক হেঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর শক্ত করে তিতিরের হাত দুটি ধরেই বলল, আমি চুপ থাকি বলে ভাবিস আমি খুব সহজ সরল? আমার সম্পর্কে তোর ধারণাই নেই। এই হাত দিয়ে বিভিন্ন অপারেশনে 13 জনকে ক্রসফায়ার করেছি, আর সেগুলো নিখুঁত হত্যা ছিল, যার জন্য আমার ঝুলিতে মেডেল উঠেছিল। আর সেই মানুষকে তুই তাচ্ছিল্য করিস? এত সহজে তোকে ছেড়ে দিব? তিতির ভয় কোনো কথা বলতে পারেনি, কিন্তু নিজের জায়গা থেকে মাহাদকে সরানোর বারবার চেষ্টা করতে লাগল। মাহাদ তিতিরকে আর সেই সুযোগ না দিয়ে তিতিরকে নিয়ে মেতে উঠল আদিম খেলায়। মাহাদের কাটা অংশ থেকে রক্ত পড়ে তিতিরের শরীরে লেপ্টে যাচ্ছে, সেদিকে মাহাদের কোনো খেয়াল নেই। সারাদিনের কষ্ট নিজ স্ত্রীর মাধ্যমে ভুলতে মেতে উঠল। যতটা আঘাত তিতিরকে করেছে এতক্ষণে তার থেকে শতগুণ আদরে ভরে তুলল তিতিরকে। মাহাদের আচরণ জানান দিল, তিতির ছাড়া সত্যিই সে অসম্পূর্ণ। মাহাদের প্রতিটা স্পর্শে তিতির যন্ত্রণাময় সুখ পেতে অস্থির হয়ে উঠল। সেও মাহাদের মাঝে নিজের সুখ খুঁজতে ব্যস্ত হয়ে উঠল। দুজন না চাইতেও এমন মধুময় কাজে মগ্ন হয়ে উঠল। সকাল 10টা বাজে। তিতিরকে এক প্রকার জোর করেই রেডি করেছে মাহাদ। বাকি রাতটুকু তিতির আর ওকে শান্তিতে রাখেনি। ওকে আঘাত করেছে আর কেঁদেছে। মাহাদের সাথে এখনো কথা বলেনি। ওয়াহিদের সাথে দেখা করার জন্য মাহাদ তিতিরকে রেডি করছে। কাল থেকে ওয়াহিদ কয়েকবার যোগাযোগ করেছে। মাহাদ সাদকে ডেকে ওকেও রেডি করালো। এর মধ্য তিতির রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতেই নিশা ওর সাথে নামতে লাগল। হঠাৎ গলা খেকারি দিয়ে নিশা বলল, শুনলাম মাহাদের সাথে নাকি অনেক মেয়ের আফেয়ার আছে। এভাবে পাগলের সাথে আর কতদিন সংসার করবে বেচারা? পাগলের থেকে তো আর কম কষ্ট পাচ্ছে না। তিতির কথাগুলো শুধু শুনল কিন্তু কিছু না বলে বাসার বাহিরে এসে মাহাদের জন্য ওয়েট করতে লাগল। একটু পর সাদ আর মাহাদ আসতেই তিতির আগে গিয়ে গাড়ির ডোর খুলতেই মনে হয় শত শত বেলুন একসাথে এসে ওকে আলিঙ্গন করে উপরে উড়ে যেতে লাগল। আশেপাশে শুধু বেলুন আর বেলুন। এমন দৃশ্য দেখলে কার না ভালো লাগে? তিতিরও ব্যতিক্রম হল না এমন খুশি উপভোগ করার জন্য। খুশিতে লাফিয়ে উঠে ভেসে যাওয়া বেলুনগুলোকে ছোঁয়ার চেষ্টা করতে লাগল। মায়ের এমন আনন্দ দেখে সাদও দৌড়ে গিয়ে বেলুনের মাঝে হারিয়ে গেল। আর মাহাদ এমন দৃশ্য ক্যামেরায় বন্দি করাই ব্যস্ত হয়ে পড়ল। এ যেন একমুঠো ছুঁয়ে যাওয়া সুখের বৃষ্টি। ডক্টর ওয়াহিদ তার শিশু কন্যা ওয়াসিকাকে নিয়ে বসে আছে। মেয়েটির এখনো ঘুম ভাঙ্গেনি। বুকের ভিতর একটা উত্তেজনা কাজ করছে ওয়াহিদের, কিন্তু কেন করছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। স্বামীর এহেন অবস্থা দেখে আসমা পেরেশানিতে বলেই ফেলল, দেখুন,
এখন যা করছেন করেন, কিন্তু ভাইজানের সামনে যেন এমন করবেন না, তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না। না, কারণ ভাইজান অত্যন্ত বুদ্ধিসম্পন্ন মানুষ, তার কাছে কোনো কিছুই আড়াল করা যায় না। ওয়াহিদ একটু হাসার চেষ্টা করল, কিন্তু কিছু বলল না। এমন সময় ওদের দরজার কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ শুনে ওয়াহিদ কিছুটা চমকিত হয়ে গেল। আসমা দেরি না করে রুম থেকে বের হতেই দেখল কাজের মেয়েটি ইতিমধ্যে দরজাটি খুলে দিয়েছে। আসমা প্রায় আধা দৌড়ে তিতিরের কাছে এসেই ওকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে বলল, আপা কেমন আছেন? তিতির খুব একটা কথা বলল না। তিতিরের এমন ব্যবহারে আসমা একটু কষ্ট পেল, কিন্তু মাহাদ ওর সাথে কথা বলতে লাগল। তিতিরের একজোড়া চোখ কাকে যেন খুঁজছে। সাদও তো আসমাকে পেয়ে খুব খুশি। আসমা সাদকে কোলে নিয়ে মাহাদকে বসতে বলতেই গাড়ির ড্রাইভার হরেক রকম ফল আর মিষ্টান্ন নিয়ে হাজির। দরজায় ওয়াহিদ তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। তিতিরের চোখ যায় ওয়াসিকার দিকে। মুখে হাসি ফুটিয়ে ওয়াহিদের কাছে যেতেই ওয়াহিদ তিতিরকে সালাম দিয়ে ওয়াসিকাকে ওর কোলে তুলে দেয়। তিতির এত খুশি হয় যে, এমন খুশি এই কমাসে ওকে হতে আর দেখা যায়নি। মেয়েটিকে আদর করতে ব্যস্ত হয়ে যায়। ওয়াহিদ মাহাদের কাছে এসে সালাম দিয়ে এক অপরের সাথে গলা লাগিয়ে ভালোমন্দ জিজ্ঞাসা করল। এই সুযোগে আসমা সাদকে নিয়ে তিতিরের কাছে চলে গেল। সাদও ওয়াসিকাকে দেখে খুব খুশি হল। মনে হয় ওদের কাছে অতিথি ফিরে এসেছে। ওয়াহিদ তিতিরের দিকে একবার চেয়ে বলল, ওকে খুব খুশি দেখাচ্ছে না? মাহাদ তিতিরের দিকে চেয়ে মুচকি হেসে সম্মতি জানাল। ওয়াহিদ এবার আসল কথায় আসল। মাহাদ, আমি তিতিরকে একটু পরীক্ষা করতে চাই। ক্যালিফোর্নিয়াতে এমন কয়েকটা পেশেন্ট পেয়েছিলাম, যার মধ্যে একজনকে সুস্থ করা সম্ভব হয়েছিল। ওয়াহিদের কথা কেড়ে নিয়ে মাহাদ শান্ত গলায় বলল, বাকি জনেরা? মাহাদের প্রশ্নে ওয়াহিদ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর মুখে বলে উঠল, বাকিরা অপারেশন থিয়েটারেই মারা গেছে। এমন কথা শুনে মাহাদের কলিজা অবধি কেঁপে উঠল। সে দ্রুত বলে উঠল, দরকার নেই ওর আর সুস্থ হওয়ার। ও যেভাবে আছে ওইভাবেই আমার কাছে বেশ আছে। সারা জীবনও যদি ও এভাবেই আমার সাথে থাকে তাহলে আমি এতেই খুশি। ওয়াহিদ মুখটা তুলে মাহাদের দিকে একদৃষ্টিতে চেয়ে কিছু বোঝার চেষ্টা করল। তিতিরের যা কন্ডিশন, আর মাহাদকে ও যেভাবে হ্যারেজ করে, তাতে অন্য কেউ হলে অধৈর্য হয়ে উঠত। কতটা সহনশীল মাহাদ! ওয়াহিদ দীর্ঘশ্বাস ফেলে মাথাটা সোফায় এলিয়ে দিয়ে বলল, কাল ওর মাথার যন্ত্রণা দেখেছিলেন তো? ওর যদি এমন আর কয়েকবার হয় তাহলে ওর অবস্থা আর পজিটিভভাবে নিতে পারবেন না। তখন ধরা হবে এক প্রকার ও বিনা চিকিৎসায় মারা যাবে। কথাগুলো বলেই ওয়াহিদ চুপ করে রইল। মাহাদেরও মুখ থেকে আর কোনো কথা বের হল না। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ প্রশ্ন করল, মাহাদ, তোমরা হঠাৎ এই সময় এখানে? তিতিরের জন্য এসেছি। আমি তো কাউকে কল করে জানাইনি। খবর পেলে কিভাবে? ওয়াহিদ এই কথার জবাব না দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আসুন আমার সাথে, ওকে চেক আপ করি। ওকে চলো বলেই মাহাদ ওয়াহিদের পিছনে গেল তিতিরের কাছে। তিতির তখন ওয়াসিকাকে নিয়ে ব্যস্ত। আসমা মেয়েকে তিতিরের কাছ থেকে নিয়ে নিতেই তিতির মাহাদের দিকে ছলছল চোখে চাইল। মাহাদ ওর কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওয়াহিদ তোমার চেক আপ করুক, তারপর আবার নিও। তিতির কোনো কথা না বলে চুপ করে রইল। এমন সময় মাহাদের ফোনে কল এল। অফিসে কি যেন প্রবলেম হয়েছে। মাহাদ তিতিরকে ওদের কাছে রেখে দ্রুত অফিসে চলে গেল।
মাহাদ চলে যেতেই আসমা ও সাদকে নিয়ে বের হলো রুম থেকে। সবাই চলে যেতেই ওয়াহিদ তিতিরের কাছে বসে আদুরে গলায় বলল, তোমার কি হয়েছে তিতির? আমি বুঝতে পারছি না, এমন অবস্থায় তুমি আমাকে কেমন করে খুঁজে নিলে? ওয়াহিদের কথা শুনে তিতিরের চোখের পানি ঝরোঝরো করে পড়তে লাগল। ওয়াহিদের এত খারাপ লাগল যে মনে হচ্ছে সব দোষ মাহাদের। সে তিতিরের খেয়াল রাখতে পারেনি। কিন্তু আল্লাহ যদি তাকে এই সুযোগটা দিত তাহলে এই মেয়েটিকে সে বুকের মধ্যে আগলে রাখত। তিতির কিছু বলো। তিতির দুহাতে চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে বলল, ওয়াহিদ আমি মনে হয় আর বাঁচব না। আমার মাথায় প্রচুর যন্ত্রণা হয়। আমি দিনের বেশিরভাগ সময়ে অস্বাভাবিক থাকি। অস্বাভাবিক বলতে? আমার কিছু স্মরণে থাকে না। আমি মানসিক আর শারীরিকভাবে মাহাতকে টর্চার করি। পরে যখন বুঝতে পারি তখন খুব কষ্ট হয়। তবুও দেখেন, এত সবের পরও ও ধৈর্য ধরে সবকিছু নীরবে সামলিয়ে যাচ্ছে। আর তাছাড়া মাহাদের অনেক বিপদ সামনে। আমি কিছুই করতে পারছি না। আমাকে বাসা হতে বেরো হতে দেয় না। আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে। ওয়াহিদ সব শুনে অবাক হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি এর মস্তিষ্ক এতটা শার্প থাকে কিভাবে? উফ তিতির, তুমি জেনে শুনে মাহাদকে এত কষ্ট দিচ্ছ কেন? ওর সাথে সব শেয়ার করতে পারতে। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। এমনি সে অনেক টেনশনে থাকে, তার ভিতর এত কিছু সে কিভাবে নেবে? কারণ সেও তো মানুষ। আমার একটা কাজ করে দিবেন? হুম বলো। আপনার ল্যাপটপটা একটু নিয়ে আসেন। এই রিল্যাক্স, এত টেনশন করতে হবে না। একটা কেন, আমি 100টা কাজ করতেও রাজি আছি। ওয়েট, আমি আসছি বলে ওয়াহিদ উঠে চলে যেতেই তিতির বেডে মাথা এলিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তারপর ওর ব্যাগ থেকে 2টা খাতা বের করে রাখল। ওয়াহিদ আসার সময় কিছু মেডিসিন সহ নাস্তা নিয়ে এসে তিতিরের সামনে রেখে আবার চলে গেল। কিছুক্ষণ পর ল্যাপটপ নিয়ে আসতেই দেখল তিতির কার সাথে যেন ফোনে কথা বলছে। ওয়াহিদ কাছে এসে বসতেই তিতির কল কেটে দিয়ে ওয়াহিদের হাতে খাতা ধরিয়ে দিয়ে বলল, এখানে সব লেখা আছে, আপনি সেই মোতাবেক কাজ করে দিন। হাতে সময় খুব কম। আমি চাই না মাহাদ কোনো কাজে হার মানুক। যে মাহাদের সাথে ঝামেলা করছে তাকেও আমি খুব ভালো করে চিনি। কিন্তু আমি সময় নিচ্ছি আমার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। সেটা আমি ঠিক করে দিব। কিন্তু কার সাথে এতক্ষণ তুমি কথা বললে? আমার কলেজ লাইফের ফ্রেন্ড দীপু আর রেনুর সাথে। দীপু সচিবালয় খুব বড় পদে কর্মরত আছে। আর রেনু সাংবাদিকতা করে। আমার বেশিরভাগ কাজ ওরাই করে দিয়েছে। আপনি প্লিজ কাজটা করেন। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। কারণ এরপর হয়তো আমি আর এমন সময় পাব না। তাই সময়টাকে কাজে লাগাতে চাই। আপনি দ্রুত করেন। বলেই তিতির ওয়াহিদের দিকে চাইল। আরে আমি কি না বলেছি? আগে তুমি নাস্তাগুলো খেয়ে এই মেডিসিন খাও। তোমার যে মাথার যন্ত্রণা হয় তা থেকে দীর্ঘ টাইম তুমি মুক্ত থাকবে। তখন তোমার এই কাজগুলো করতে ইজি হবে। তিতির হঠাৎ দরজার দিকে চেয়ে দেখল সাদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবা বাহিরে কেন, এখানে এস? ওয়াহিদ তিতিরের কথায় সাদের দিকে চাইতেন। সাদ এসে মায়ের পাশে বসল। তারপর নাস্তা দেখে বলল, মা আমি আপনাকে খাওয়াই দেই? তিতির মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। সাদ মায়ের সম্মতি পেতেই তার মায়ের মুখে চামচ ভর্তি পায়েস তুলে দিল। মা ছেলের এমন গভীর সম্পর্ক দেখে ওয়াহিদ মুচকি হেসে বলল, তুমি আসবে বলে আমি পায়েসটা নিজ হাতে রান্না করেছি। ভালো লেগেছে? মাশাআল্লাহ।
বুঝলে তিতির, মানুষে মস্তিষ্ক মিষ্টি জিনিস বেশি পছন্দ করে। তাই তোমার মস্তিষ্ককে খুশি করার চেষ্টা আর কি। ওয়াহিদ কথাগুলো বলে সাদের হাতে মেডিসিন দিয়ে বলল, এগুলো মাকে খাওয়ায় দাও। ওয়াহিদ কাজে লেগে পড়ল। পার্সোরাত দিয়ে ইমেলে ঢুকেই দেখল, তিতির সপ্তাহ খানেক আগে ফুয়াদের অফিসে একটা ছুটির দরখাস্ত করে ইমেইল পাঠিয়েছে। ফুয়াদকে নিয়ে এত টেনশন কেন সেটা কিছুতেই বুঝতে পারল না ওয়াহিদ। এমন সময় তিতির ফুয়াদকে কল দিল। ফুয়াদ কল রিসিভ করতেই তিতির বলল, ভাইয়া আমার শরীর খুব খারাপ লাগছে। আমি আসমাদের বাসায় আছি। আপনি এখানে এসে প্লিজ আমাকে বাসায় নিয়ে যান। তিতির বলতেই কল কেটে দেয় তিতির। ফুয়াদ বেশ চিন্তায় পড়ে যায়। তিতিরকে মনে হলো সুস্থ স্বাভাবিক। এমন ভাবে ও কতদিন থেকে যে কথা বলেনি সেটাই মনে নেই ফুয়াদের। কিন্তু মাহাদকে কল না দিয়ে আমাকে কেন কল দিল? মাহাদ মনে হয় বিজি আছে। ফুয়াদ গাড়ি থেকে নেমে ড্রাইভারকে অফিসে ব্যাক করতে বলে একটা সিএনজি নিয়ে তিতিরের দেওয়া তথ্য মতে আসমার বাসার দিকে রওনা দিল। এরপর তিতির ওর শ্বশুরকে কল দিল। আজ কামরান সাহেব তেমন একটা বিজি থাকবেন না, তাই এই দিনটাকেই কাজে লাগাল তিতির। কল রিসিভ হতেই তিতির সালাম দিয়ে বলল, বাবা আমি তিতির। এই অসুস্থ শরীর নিয়ে তুমি কই গেছ? বাবা আপনার কাছে আমার একটা আবদার ছিল। আপনি আমার বিষয়ে সবই জানেন। এতদিন ধরে আমায় সাহায্যও করেছেন। জানি না আগামী দিনগুলোতে আমি থাকব কিনা। আপনি যদি পারেন তাহলে আমার বাবার সাথে একটু দেখা করে আসেন। আমি বলতে পারতাম, কিন্তু আপনি তার সাথে দেখা করতে গেলে তিনি অনেক খুশি হবে। আমার এই শেষ অনুরোধটুকু রাখেন প্লিজ। কথাগুলো বলেই তিতির চুপ হয়ে গেল। কামরান সাহেব কথা বলতে পারলেন না। তিনি নীরবে কলটি কেটে দিলেন। মনের আকাশে যেন একরাশ মেঘ জমেছে। সেই মেঘ কিছুক্ষণের ভিতর বৃষ্টি হয়ে ঝরতে লাগল। মোটামুটি সব কাজ সেরে ওয়াহিদ আর সাদকে নিয়ে বের হয়ে গেল তিতির। আর আসমাকে বলল, ফুয়াদ আসলে যেন বলে তিতির বাসায় ব্যাক করেছে এবং তাকে জলদি বাসায় যেতে বলেছে। চৈত্র মাসের শেষ সপ্তাহ চলছে। গাছের ডাল নতুন পাতায় ভরে উঠেছে। আকাশের কোনো মেঘ জমেছে। এই বুঝি বৃষ্টি নামল বলে। একটু পর বৃষ্টি সত্যিই নেমে গেল। পুরোদিন ওয়াহিদকে নিয়ে অনেক কাজ করেছে তিতির। মাহাদ অনেকবার কল দিয়েছে, কিন্তু তিতির বারবারই কল কেটে দিয়েছে। একদিনের কষ্টে যদি সারা জীবন সুখ পাওয়া যায় তাহলে সেই কষ্ট বরণ করাই বেটার। রেনুর বাসায় মাগরিবের নামাজ পড়ে বের হয়েছে তিতির। তিতির সাদকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আছে। আর ওয়াহিদ ড্রাইভ করছে। তিতিরের তথ্য মতে এক বাসার গেটে এসে গাড়ি থামল। গাড়ি থেকে নেমে দারোয়ানের কাছে এসে ওয়াহিদ বলল, আপনার স্যারকে বলেন অফিস থেকে লোক এসেছে। দারোয়ান তার মালিকের সাথে যোগাযোগ করে অনুমতি নিয়ে বাসায় ঢুকতে দিল তাদের। ভিতরে ঢুকতেই একটা ছেলে এসে তাদের বসতে বলে উপরে চলে গেল। তিতির ব্যাগ থেকে রুমাল বের করে সাদের মাথা মুছে দিতেই পার্থ রায়ের আগমন ঘটল। পার্থ দেখল ফুল পর্দা করা একটি মেয়ে বসে আছে, সাথে একজন বিদেশি নাগরিক। কিন্তু শিশু বাচ্চাটির দিকে চোখ পড়তেই সে বিস্মিত হল, কারণ এটা মাহাদের সন্তান। ম্যাগাজিন জগতে ছেলের সাথে কিছু পিক আছে মাহাদের। তাছাড়া মাহাদের ডিটেলস সব কিছুই জানে পার্থ, কিন্তু ওর ওয়াইফ সম্পর্কে তেমন কিছু জানতে পারেনি। তাহলে এটা মাহাদের ওয়াইফ। সাথে এটা কে? ব্যাটাকে ভাবতাম দম আছে, কিন্তু এখন তো দেখছি ও পুরুষই নয়, নিজে না পেরে বউকে পাঠিয়েছে। আজব ব্যাপার। দেশের আর উন্নতি হল না।
পার্থ সামনে আসতেই তিতির ওর দিকে চাইল। পার্থের চেহারার অনেক উন্নতি হয়েছে, দেখতে বড় বিজনেসম্যানের মতোই লাগছে। এমন সময় খুব সুন্দর করে একটা মেয়ে এসে পার্থের সাথে দাঁড়ায়। শরীরের পোশাক দেখেই মাথা নিচু করল তিতির। এটা শাড়ি না মশারি? শরীরের সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রাচী, ইনি কে জানো? আমার প্রতিপক্ষ মাহাদ নামের যে একজন ছিল না, ইনি তারই ওয়াইফ। আপনার নাম কি আমি জানি না, তবে আপনাকে একটা জিনিস দেখানোর আছে বলেই পার্থ টিভিটা অন করল। আর তাতেই তিতির দেখতে পেল ফুয়াদের অফিসের গাড়িটা জব্দ করা হয়েছে। ফুয়াদের নামে মামলা করা হয়েছে, কারণ তার গাড়িতে কোটি কোটি টাকার কোকেন ধরা পড়েছে। সাথে দেখা যাচ্ছে অন্য একটি বারের সামনে কামরান সাহেবকে চলাফেরা করতে। বাবার ক্ষমতার জোরে ছেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে সাগলারের বিজনেস করছে, তাও সরকারি গাড়িতে। ওয়াহিদ এসব দেখে বিস্মিত হয়ে গেল। কতটা নিখুঁত খেলা খেলেছে পার্থ রায়। একে মানুষ বলবে না, পশু বলা যাবে। নিজে লজ্জায় আসতে পারেনি, তাই স্ত্রীকে পাঠিয়েছে। এমন বেলজ্জাহীন স্বামীর কাছে আপনি থাকেন কি করে মিস? মুখের কথা শেষ না হতেই তিতির রেগে গিয়ে দ্রুত এসে পার্থ গালে একটা চড় বসিয়ে দিয়েই শার্টের কলার চেপে ধরে বলল, তুই এত নিচে নেমে গেছিস? আর আমার বরকে তুই তোকারি করে কথা বলার তুই কে হে? তোর পাওয়ার বেশি লম্বা হয়ে গেছে। একদম গোড়া থেকে তোরে ছেটে ফেলব। চোখের সামনে এত দ্রুত যে এমন একটা ঘটনা ঘটবে সেটা কেউই ভাবতে পারেনি। তিতিরের থাপ্পড়ে প্রাচী সহ পার্থ দুজনেই হতবাক হয়ে যায়। এই মেয়ে ছাড়ো বলতেই তিতির হ্যাকচা একটা টান দিয়ে পার্থকে ছেড়ে দেয়। বাসা ভর্তি কাজের মানুষের সামনে এমন ব্যবহারে পার্থ ভীষণ লজ্জা পেয়ে রেগে যায়। রাগে সেন্টার টেবিলে একটা লাথি মেরে বলে, আমার গায়ে হাত তোলা। এই পার্থের শরীরে আঘাত করা? তোমার স্বামীকে যদি আমি দেউলিয়া না বানাইছি। কথাটা শেষ করতে পারেনি পার্থ। তার আগেই মুখের কথা কেড়ে নিয়ে তিতির বলে উঠল, তাহলে আমি প্রভাস রায়ের ছেলে নয়। পল্লবী রায়ের প্রথম সন্তান পার্থ রায়, যার ক্লাস 8 পড়ুয়া ছোট বোন হঠাৎ করে পুকুরের পানিতে ডুবে মারা যায়। এই তো তোমার পরিচয়? কি সঠিক বললাম তো? পার্থের মেজাজটা এবার একটু বেশিই খারাপ হয়ে গেল। পার্থ কারো পিছনে পড়লে তার অতীত বর্তমান সবকিছু যাচাই করে, কিন্তু এই মহিলা দেখছি তার থেকেও এক ধাপ এগিয়ে আছে। পার্থ প্রায় জ্ঞানশূন্য হয়ে তিতিরের উপর চড়াও হতেই সাদ দৌড়ে এসে পার্থের পা দুটি জড়িয়ে ধরে কেঁদে উঠল। আঙ্কেল, আমার মা খুবই অসুস্থ, তাকে আর বকবেন না। কিন্তু প্রাচী সোজা কোনো কথা না বলে তিতির গায়ে হাত তুলতেই ওয়াহিদ ওর হাতটা শক্ত করে ধরে চোখমুখ কঠিন করে বলল, দুইজনের মধ্য তৃতীয় জনকে একদমই মানায় না। আপনার হ্যাসব্যান্ড ইচ্ছা করে এতগুলো অন্যায় কাজ করেছে, কই তাকে তো নিষেধ করেননি। আমার তো মনে হয় আপনার হ্যাসব্যান্ড সব কথায় আপনার সাথে শেয়ার করে। কথাগুলো বলেই ওয়াহিদ প্রাচীর হাত ছেড়ে দিয়ে সাদকে টেনে তুলে বলল, সাদ, তোমার মা একজন স্ট্রং ও দায়িত্বশীল মানুষ। তোমাকে পেটে নিয়ে ও জীবনে যেই লড়াই করেছে তার কাছে এই সমস্যাগুলো অত্যন্ত তুচ্ছ। আপনি এখনই আমার বাসা থেকে বের হয়ে যান, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার শ্বশুরের মতো মন্ত্রী আমার পকেটে দু-চারটা সব সময় থেকেই থাকে। মেয়ে মানুষ বলে বেঁচে গেলেন। এক্ষুনি বের হয়ে যান, আর প্রস্তুত হয়ে থাকেন আমি আজ থেকে ঠিক কি করি আপনার পরিবারের সাথে। সন্তান মারা গিয়ে দেখি শিক্ষা হয়নি আপনার। কথাগুলো বলেই পার্থ তিতিরের দিকে চেয়ে দেখল ওর চোখ দিয়ে পানি ঝরছে। পার্থের কথাটি নিতে পারেনি তিতির। যেই মানুষ তার মুখের উপর কোনো দিনও কোনো কথা বলেনি, আর সেই মানুষ আজ এমন করে কথা বলছে।
মাথার ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে। চোখ দুটি ঝাপসা হয়ে যাচ্ছে। নিজের ভিতর পরিবর্তন হচ্ছে দেখে তিতির বড় বড় শ্বাস ফেলে বলতে লাগল, ওয়াহিদ, আমাকে এখান থেকে দ্রুত নিয়ে চলুন। এখানে থাকলে আমি আর বাঁচব না। ওয়াহিদ তিতিরের হাত ধরে ওকে সঙ্গে সঙ্গে সোফায় বসিয়ে দিয়ে প্রাচীকেই অস্থির স্বরে বলে উঠল, প্লিজ আমাকে এক গ্লাস পানি এনে দেন। ওর অবস্থা খুব একটা ভালো নয়। প্রাচীও পরিস্থিতি দেখে দ্রুত পানি আনতে বলল কাজের লোকটিকে। ততক্ষণে তিতির জ্ঞান হারিয়ে ফেলেছে। মা মা বলে বারবার করে তিতিরকে ঝাঁকিয়েই চলছে স্বাদ। এই তিতির, তোমার কি হলো বলতেই পার্থ এবং প্রাচী দুজনেই যেন আকাশ থেকে পড়ল। তিতির বলেই প্রাচী পার্থের দিকে চেয়ে দেখল, পার্থের চোখ দুটি দিয়ে জল গড়িয়ে টপ করে পড়ল। পার্থ দ্রুত মুঠোফোন বের করেই ডাক্তারকে কল দিল। ওপাশে হ্যালো বলতেই পার্থ উত্তেজিত কণ্ঠে বলল, ডক্টর, আপনি যেখানেই থাকুন না কেন আমার বাসায় এক্ষুনি আসেন। স্যার, আমার আসতে তো দেরি হবে। আমি অন্যজনকে পাঠাই? আমি কোনো কথা শুনতে চাই না। আপনি দ্রুত চলে আসেন। কথাটা বলেই পার্থ তিতিরের দিকে চাইল। প্রাচী দ্রুত গিয়ে তিতিরের হিজাব খুলে দিতেই পার্থ পরিতৃপ্তি চোখে তিতিরকে দেখতে লাগল। কে এই পার্থ? তিতির যখন ক্লাস 6-এ ভর্তি হয় স্কুলে তখন থেকে এই পার্থ ওকে পছন্দ করত। পার্থ তখন ক্লাস 8-এ পড়ত। পাক্কা 3 বছর তিতিরের পাছে ঘুরেছে। দুজনের ধর্ম আলাদা হওয়ায় সম্পর্কটা আর তাদের জোড়া লাগেনি। কিন্তু পার্থের পাগলামি বেড়েই যায়। এর জন্য একদিন স্কুলের হেডমাস্টার অফিস কক্ষে নিয়ে পার্থকে বেদম মাইর দেয়। ভালো ছাত্র বিধায় টিচাররা ওকে স্কুল থেকে বের করে দেয়নি। তারপর সর্বোচ্চ রেজাল্ট নিয়ে স্কুল পাশ করে কলেজ লাইফে ওঠে, তবুও তিতিরের পাস ছাড়েনি সে। তিতির তখন ক্লাস 8-এ পড়ে। পার্থর ছোট বোন প্রীতিলতা তিতিরের কাছের বান্ধবী ছিল। হঠাৎ সে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে মারা যায়। প্রীতিলতার মৃত্যুর পর পার্থকে তেমন আর দেখেনি তিতির। একদিন স্কুল থেকে ফেরার পথে তিতিরের পথ আটকায় পার্থ। তারপর হাত জোর করে বলে, তুমি যা বলবা আমি তাই করব, আমার ধর্মও পাল্টাব। তবুও তুমি আমাকে ফিরিয়ে দিও না। শেষে তিতিরের পা ধরে পার্থ। সেদিন তিতির কিছু বলতে পারেনি। ওর বাসার পরিস্থিতি ভালো হলে হয়তো ওদের সম্পর্কটা অন্যরকম হতো। বাসায় যখন তিতির ফিরে তখন ওর এক বান্ধবী পার্থ আর তিতিরের ব্যাপারে সবকিছু বলে দেয় ওর মা আদরিকে। তারপর সেদিন আদরি তিতিরকে এতই মারে যে ও 9 দিন বিছানা থেকে উঠতে পারেনি। অন্যদিকে পার্থর পরিবারের কাছেও পার্থের এমন পাগলামো গোপন থাকে না। এমনি একটা সন্তানকে হারিয়ে প্রভাস রায় পাগলপোনা হয়ে গিয়েছে। তার ভিতর ছেলে আবার অন্য ধর্মের মেয়ের পিছে পাগল প্রায়। তাই তিনি ছেলেকে নিয়ে ইন্ডিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাওয়ার একদিন আগে তিতিরের সাথে অনেক কষ্টে দেখা মিলে পার্থের। তখন পার্থ ওকে জোর হাত করে বলে, আমার জন্য অপেক্ষা করবে তুমি? তিতিরের প্রতিউত্তর ছিল, কখনো না। পার্থ সাথে সাথে বলছিল, আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসবে না। আপনার সমান কিংবা আপনার থেকেও যদি বেশি কেউ আমায় ভালোবাসে তাহলে আমি বিয়ে করব। না হলে কোনো দিনও বিয়ে করব না। আপনাকে কথা দিলাম। সেদিনই শেষ কথা হয় ওদের। তারপর আর দেখা হয়নি তাদের। তিতির তার কথা রেখেছে। মাহাদের থেকে তিতিরকে কেউ কোনো দিনও ভালোবাসেনি কিংবা ভালোবাসতে পারবেও না। এমনকি তিতিরের নিজের মাও তিতিরকে এতটা ভালোবাসা দেয়নি। আল্লাহ তিতিরের কাছ থেকে সব কেড়ে নিয়েছিল, কিন্তু তার বিনিময়ে মাহাদকে উপহার স্বরূপ ওর জীবনে পাঠিয়েছিল। এর থেকে উত্তম আর কি চাই? তিতিরের যখন সেন্স ফিরে তখন দেখে তিতির পার্থের রুমে শুয়ে আছে আর পার্থ তিতিরের পাশে মুখটা মলিন করে বসে আছে।
তিতির, আজ তোমার শরীরে ধকল বেশি হয়ে গেছে। বাসায় চলো বলতেই ওয়াহিদের হাত চেপে ধরে পার্থ। ওকে নিয়ে যাবেন না প্লিজ, আমার ওর সাথে অনেক কথা আছে। তিতির, আমি মোটেও জানতাম না মাহাদ তোমার স্বামী। জানলে আমি এমন কাজটা কোনো দিনও করতাম না। আমাকে ক্ষমা করে দাও। খুব কষ্ট দিয়েছ তুমি। আমি তোমার সাথে কোনো দিনই দেখা করতাম না, কিন্তু তুমি আমার কলিজায় আঘাত করেছ, তাই বাধ্য হয়ে এসেছি তোমার কাছে। আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে। আমি ইচ্ছা করে এমন কিছু করিনি। প্রাচীকে জিজ্ঞাসা করো। এমন কোনো দিন নেই যে আমি তোমার কথা চিন্তা করি না। কত চোখের জল ফেলেছি। তোমার বাবার কাছেও গিয়েছিলাম, তিনি কোনো কথা বলেননি তোমার সম্পর্কে। কারো কাছে তোমার খোঁজ পাইনি। কিন্তু দেখ, যাকে এক পলক দেখার জন্য আমি পাগল ছিলাম, সে নিজে আজ আমার কাছে হাজির। মাহাদ কতই না সৌভাগ্যবান যে তোমাকে পেয়েছে। তোমাকে আর বলতে হবে না যে মাহাদ তোমায় কত ভালোবাসে, কারণ তুমি কখনো কথার খেলাপ করো না। সত্যিই হয়তো মাহাদ তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। আমার তোমাকে দেখার খুব শখ ছিল। পার্থ তোমার কথা এতই বলতো যে কি আর বলবো তোমায় আমি। এমনকি আমি নিজেও ওকে বিয়ে করেছি তোমার দোহাই দিয়ে। এদিক থেকে আমি তোমার কাছে অনেক ঋণী। কথাগুলো বলতে বলতে তিতিরের কাছে এসে বসল প্রাচী। তিতির চুপচাপ কথাগুলো শুনে চলছিল। ওর মাথায় এখন মাহাদের চিন্তা। মাহাদ বাসায় এসে না জানি কত ছটপট করছে। রাত 10টা। মাহাদ অস্থির হয়ে গেছে তিতিরের জন্য। বাবাকে ওর গ্রামে পাঠানো, ভাইয়ার অফিসে আগে খেকেই ছুটির ব্যবস্থা করা সহ রুমের ভিতর ল্যাপটপ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করা, এসব দেখে মাহাদের কাছে সব পরিষ্কার, এসব তিতিরের কাজ। তার বউ কবে থেকে এত বুদ্ধিমান হল? টিভিতে যখন ফুয়াদ আর কামরান সাহেবের ফাইল ফুটেজ দেখাচ্ছিল, তখনই ফুয়াদের অফিস থেকে নোটিশ আসে ফুয়াদ 7 দিন যাবৎ ছুটিতে রয়েছে। তাহলে সে কোকেন বিষয়ে কিভাবে জড়িত থাকতে পারে, তাও আবার অফিসের গাড়ি ব্যবহার করে? তাছাড়া ফুয়াদকে গাড়িতে পাওয়া যায়নি। উপর মহল থেকে মিডিয়ার সমস্ত যুক্তিকে দুর্বল করে ফেলে। আজ নিসা নিজে এসে মাহাদের রুমে বসে আছে। মাহাদকে বারবার বলছে, দেখ, ও বাসায় ফিরলে যেন ওকে কিছু বলিস না। ও যা করেছে আমাদের সবার ভালোর জন্যই করেছে। হঠাৎ নিসার এত পরিবর্তন কেন, সেটা মাহাদ বুঝতে পেরেও চুপ করে আছে। তারপর মাহাদ ওকে জিজ্ঞাসা করল, ওর সাথে তোর কথা হয়েছে? ওয়াহিদ ওর সাথে আছে। এই কিছু সময়ের মধ্যেই চলে আসবে। কথাগুলো বলে নিসা ওর রুমে চলে গেল। রাত 12টার দিকে কাক ভেজা হয়ে ছেলেকে বুকে নিয়ে বাসায় ফিরল তিতির। বাসায় তখনও কেউ ঘুমায়নি। ডাইনিং রুমে ঢুকেই সবাইকে দেখল, কিন্তু মাহাদকে দেখতে পেল না। আজ মাহাদ যে ওকে কি করবে সেটা ভাবতেই তিতিরের বুকটা ধুকধুক করছে। পার্থ ছাড়তেই চাচ্ছিল না, তাই এত লেট। সাদের রুমে এসে ঘুমন্ত সাদের মাথা মুছে দিয়ে পোশাক পাল্টিয়ে দিতেই লাবিবা বেগম এসে তিতিরকে বলল, তিতির, আমি করছি, তুমি একটু মাহাদের কাছে যাও। ছেলেটা ভীষণ রেগে আছে। তিতির সাদের কপালে চুমু খেয়ে রুম থেকে বের হয়ে রুমে এসে দেখল মাহাদ দোলনায় গুটিসুটি মেরে বসে আছে। বাহিরে প্রচুর বৃষ্টি পড়ছে। সারা ব্যালকনিতে বৃষ্টির পানিতে স্রোত বয়ে চলছে। তিতির বোরখাটা খুলে মাহাদের কাছে আসতেই মাহাদ সেখান থেকে উঠে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে সাদের রুমে গেল। গোলাবও পিছু পিছু চলে গেল সাদের কাছে। মাহাদকে দেখে লাবিবা বেগম ওর কাছে এসে হাত দুটি ধরে অনুরোধের স্বরে বলে উঠল, মাহাদ, ওকে যেন কিছু বলিস না। ওর শরীরের যে অবস্থা, তাতে ও কি করে সেটা ও নিজেই জানে না। জানিস তো ওর মাথার সমস্যা। মাহাদ ক্ষেপে উঠে বলল, ওর মাথার সমস্যা?
যার মাথার সমস্যা হয় সে কিভাবে এত নিখুঁত কাজ করতে পারে মা? যেখানে আমরা দিনরাত পরিশ্রম করেও কোনো সমাধান করতে পারিনি সেখানে ও কিভাবে এত তথ্য জানল আর এক চুটকিতে সলভ করে ফেলল? কোনো ক্যাটাগরিতে বলবা ওর মাথায় সমস্যা হয়েছে? আর আজ ও কোথায় গেছে জানো? ওই পার্থ রায়ের বাসায়, যার জন্য এত কিছু আমাদের সমস্যা। মানুষ বলবে কি? নিজে পারিনি বলে স্ত্রীকে টোপ হিসেবে ওর কাছে পাঠিয়েছি। আমার সম্মান ও সব শেষ করে দিয়েছে। আমরা যেটা পারিনি বলে ও পারবে না সেটা তত সঠিক নয়। এখন রুমে যা, দেখ ও খাবার খেয়েছে কিনা। পুরোদিনেও মেডিসিন নেয়নি হয়তো। যা ওর কাছে, আমি এদিকটায় সামলিয়ে নিচ্ছি। ছেলের মাথায় হাত বুলিয়ে মাহাত চলে এলো ওর রুমে। এসে দেখল তিতির নেই। এদিক ওদিক ভালো করে খুঁজতেই তিতির ওয়াশরুম থেকে বের হতেই দেখল মাহাদ ওকে খুঁজছে। তিতির মুচকি হেসে বলল, আমাকে খুঁজছেন? মাহাদ চমকে উঠে তিতিরের দিকে চেয়ে কিছু না বলে বেডে গিয়ে শুয়ে পড়ল। আমি না থাকলে এই মানুষটা কিভাবে থাকবে? কথাগুলো ভাবতেই তিতিরের চোখ ছলছল করে উঠল। তিতির লাইটটা বন্ধ করে দিয়ে মাহাদের পাশে গিয়ে নিজের জায়গা করে নিতেই মাহাদ ওর ডান হাতটি বিছিয়ে দেয়। তিতির কোনো কথা না বাড়িয়ে পাশ ফিরে মাহাদের বাহুতে মাথা রেখে শুতেই মাহাদ ওকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। তিতিরও কাঁদে, মাহাদও কাঁদে নিঃশব্দে। মাহাদ ওর বাম হাত দিয়ে তিতিরের ভেজা চুলগুলো কপাল থেকে সরিয়ে দিতেই তিতির শান্তগলায় বলল, মাহাদ, হুম, আপনাকে আমার অনেক কথা বলার আছে, কিন্তু এখন বলতে পারবো না। যদি আমি অপারেশনে মারা যাই তখন সবকিছু ফিকে হয়ে যাবে। কথাগুলো বলেই তিতির মাহাদের দিকে পাশ ফিরল। মাহাদ, আপনি কাঁদছেন কেন? মাহাদ আর কথা বলতে পারে না। তিতিরকে বুকের সাথে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে থাকে। তুমি আমাকে বারবারই আঘাত করো তিতির। তোমার আঘাতগুলো যে আমি নিতে পারি না। কেন এত কষ্ট দাও আমাকে? এত নেগেটিভ চিন্তা কেন করো? মাথার উপর আল্লাহ থাকতে এত চিন্তা কিসের? উনি সব সমাধান করে দিবেন। তিতির মাহাদের কথার জবাব না দিয়ে ওকে ভালোবাসার আলিঙ্গনে ভরিয়ে তুলল। তিতিরের মনে হচ্ছে আর মাহাদকে সে এমনভাবে কাছে পাবে না। তাই যতটা পারছে মাহাদকে নিজের মধ্য সুখ খুঁজে নিতে সাহায্য করছে। প্রিয়তমার ডাকে সাড়া না দিয়ে মাহাদ আর থাকতে পেল না। সেও তিতিরের সাথে যোগ দিল ভালোবাসায় আদায় করতে। রাত ৩টা। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙ্গে তিতিরের। শরীরে শক্তি পাচ্ছে না। মাহাদ এক হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে তিতিরকে। মাহাদের বুকে হাত বিছিয়ে দিয়ে ওকে ঝাঁকাতে লাগল তিতির। মাহাদ, মাহাদ ওঠেন না। দরজা কেউ ধাক্কাচ্ছে। তিতিরের হাতের ঝাঁকুনিতে মাহাদ চোখ খুলে বলল, কি হয়েছে তোমার? কোনো সমস্যা হচ্ছে? তিতির হাত দিয়ে দরজা দেখিয়ে দিতেই মাহাদ ধরপড় করে উঠে নিজেকে ঠিক করে দরজা খুলে দিতেই কুসুম ভয়ার্ত স্বরে বলে উঠল, নিসা ভাবি। পুরো কথা না শুনেই মাহাদ দ্রুত পায়ে এগিয়ে গেল নিসার রুমের দিকে। গিয়ে দেখল নিসা পেটে হাত দিয়ে চিৎকার করছে। নিসার নাক আর মুখ দিয়ে হালকা রক্ত ঝরছে। ফুয়াদ আর মাহাদ দুজনেই তাড়াহুড়া করে নিসাকে হসপিটালে নিয়ে গেল। ডক্টররা সবকিছু চেকআপ করে জানালো নিসার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। দ্রুত সুস্থ কিডনি ট্রান্সফার না করলে ওকে সুস্থ করা যাবে না। এমন কথা শুনে পুরো পরিবারের উপর আকাশ ভেঙে পড়ল। নিসাকে ওখানে রেখেই ফুয়াদ এসে ওর লকার থেকে টাকা বের করতে গিয়ে দেখল টাকা নেই। এখানেই তো টাকা ছিল, কিন্তু টাকাগুলো কই? পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও যখন পেল না তখন তিতির কথাটি ফাঁস করল।
রূপালী ফুফু টাকাটা সরিয়েছে। এ নিয়ে বাসায় দফায় দফায় ঝগড়া হয়ে গেল রূপালী আর বাতাসির। রূপালী তিতিরকে অনেক অভিশাপ দিতেই বাতাসি এসে তিতিরকে বলল, তুই কি সত্য কথা কইছস? এর মাইয়ায় টাকাটা নিছে? রূপালীর অভিশাপ শুনে মাহাদ তিতির বলে একটা কঠোর ডাক দিল। মাহাদের এমন ধমকে তিতির সেখান থেকে বের হয়ে চলে গেল। মাহাদও বের হয়ে নিজের রুমে এসে কিছু টাকা নিয়ে ফুয়াদকে সাথে করে বাসা থেকে বের হয়ে গেল। নিসার অবস্থা খুবই খারাপ। ওর মা বাবা সহ সবাই এসেছে। দুই মেয়েই কেঁদে চলছে। এখন দেশের যে অবস্থা খারাপ তাতে যার তার থেকে কিডনি নেওয়া যায় না। শেষে ফুয়াদ বলল, আমারটা টেস্ট করেন, যদি হয় তাহলে আমিই দিব। অবশেষে লাবিবা সহ অনেকে টেস্ট করালো। এমনকি মাহাদও টেস্ট করালো, কিন্তু মাচিং খেল না। সবাই যখন অস্থির তখন রজনী বলে উঠল, তিতির বাকি আছে, ওরে টেস্ট করাও। মাহাদ সাথে সাথে প্রতিবাদ করে বলল, ওকে বাদ দিয়ে কথা বলুন ফুফু। আর কেউ কথা বলতে পারেনি এ বিষয়ে। দুপুরের দিকে কামরান সাহেব তিতিরের বাবাকে নিয়ে হসপিটালেই হাজির হয়। সাথে ইভানও এসেছে। মাহাদ শুধু সম্মানের খাতিরে তাকে সালাম দিল। তারপর বাসায় ফিরে এলো। জামাইয়ের এমন ব্যবহারে এরশাদ কষ্ট পেলেও তা প্রকাশ করল না। হঠাৎ এরশাদ সবার সামনে প্রস্তাব রাখল, তাকে যেন টেস্ট করা হয়। যদি ফলাফল পজিটিভ আসে তাহলে সে নিজেই কিডনি দিতে চায়। এরশাদের কথায় অনেকে বিস্মিত হয়ে গেল। অবশেষে ডাক্তারও তাকে টেস্ট করে দেখল এবং তার কিডনির সাথে পারফেক্ট ম্যাচ খেল। ফুয়াদের জন্য এ যেন মরুর বুকে এক পশলা বৃষ্টির সমান। মেয়ের সাথে দেখা করার আগেই তিনি অনুরোধ করলেন যেন দ্রুতই অপারেশন করা হয়। মাহাদ বাসায় এসে দেখল তিতির বিছানা থেকে পড়ে গেছে। সাদ আর কুসুম চিৎকার দিয়ে ডাকছে সবাইকে। বাসায় কেউ নেই। ও ঘরে শুধু রেজওয়ান ছিল। রাতিশা তাকে নিয়ে তিতিরের কাছে এসেছে। রেজওয়ান ফোন বের করে ডাক্তারকে কল দিতে ব্যস্ত। তিতিরের হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে। মাহাদের পুরো শরীর মনে হয় ঠান্ডা হয়ে গেছে। তারপরও সে এই অবস্থায় সিপিআর করতে শুরু করল। বুকের বাম পাশে হৃৎপিণ্ড যেখানে থাকে সেখানে এত জোরে চাপ দিতে লাগল যে মনে হল মিনিটে 120 বার করে চাপ পড়ছে তিতিরের বুকে। মাহাদ এতই জোরে চাপ দিচ্ছে যে প্রতিবার চাপে তিতিরের বুকের খাঁচা 2 ইঞ্চি করে দেবে যাচ্ছে। এতেও যখন কাজ হল না তখন মাহাদ কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিতে লাগল। তিতিরের মুখের সাথে মুখ লাগিয়ে এত জোরে জোরে শ্বাস দিল যাতে ওর ফুসফুসের শেষ প্রান্তে গিয়ে পৌঁছে যায়। এতে কাজ হয়েছে। তিতির ঝিকে উঠে শ্বাস নিতে শুরু করল। ততক্ষণে ডাক্তার এসে তিতিরকে চেকআপ করেই বলল, আজ যদি আপনি কার্ডিওপালমোনারি রেসাসিটেশন না করতেন তাহলে পেশেন্ট হয়তো মারা যেত। অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এটা কেউ করতে পারে না। মাহাদ ডাক্তারের কোনো কথার জবাব দিতে পারে না। সবার সামনেই তিতিরকে বুকের সাথে জড়িয়ে ধরে বড় বড় শ্বাস নিতে থাকে। ডাক্তার চলে যেতেই ওয়াহিদকে খবর দেওয়া হয়। ওয়াহিদ এসে তিতিরকে পরীক্ষা করেই বলল, আর সময় নষ্ট করা ঠিক হবে না। আজই ওর অপারেশনটা আমি করতে চাই। আপনি মানসিকভাবে প্রস্তুত তো? ওয়াহিদের কথা শুনে মাহাদের বুক কেঁপে উঠল। এই বুঝি তিতির সারা জীবনের জন্য ওকে ছেড়ে চলে যাবে। শেষে অনেকটা ওয়াহিদের জোড়াজুড়িতেই ডিসিশন ফাইনাল করা হয়। রাত 8:30। নিসার অপারেশন কাল হবে। আর আজ তিতিরের চোখের সামনে ছোট ভাই ইভান। কত বড় হয়ে গেছে সে। ইভান এসে তিতিরকে সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে রইল। দু ভাই বোনের কত কথা।
সাদকে কোলে নিয়ে এরশাদ একটু দূরে দাঁড়িয়ে আছে। আজ সবাই তিতিরের কাছে এসেছে। কত ভালো ব্যবহার সবার। বারবার চোখ ছলছল করে উঠছে তার। সবার দিকে একবার চেয়ে চোখ বন্ধ করেই তিতির বিড়বিড় করে বলল, আলহামদুলিল্লাহ, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এবং আল্লাহ আপনিও আমাকে ক্ষমা করে দিন। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে যেতেই এবার স্পষ্ট স্বরে বলে উঠল তিতির, আমি যদি কারো মনে এতটুকুও দুঃখ দিয়ে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার কিছু হয়ে গেলে আমার স্বামী আর সন্তানকে দেখবেন। আর কারো সাথে কথা বলার সুযোগ দেয়নি ওয়াহিদ। হুইল চেয়ারে করে ওকে নিয়ে যায় অপারেশন থিয়েটারে। সাথে অবশ্যই মাহাদও ছিল। এটা তিতিরের শেষ ইচ্ছা। মাহাদ যেন ওর পাশে সব সময় থাকে। মাহাদ ছিল ওর পাশে। তিতির বারবার কেঁদে বলছিল, আল্লাহ এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। আমার স্বামীকে একটা কথা বলার আছে। আমার ছেলেটার জন্য হলেও আমাকে বাঁচিয়ে দাও। পাক্কা একটানা ৮ ঘন্টা অপারেশন চলল। এই ৮টা ঘন্টা মাহাদ তিতিরের ফেরার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে। বাসার সমস্ত মানুষ এমনকি ছোট্ট ফিহা অবধি তার চাচির জন্য অশ্রু বিসর্জন দিয়েছে। তবুও তাদের প্রিয় মানুষটা ফিরে আসুক। ১৯ দিন পর তিতির আজ অনেকটা সুস্থ। দুপুরে আজ বাসায় খাওয়ার আয়োজন করা হয়েছে। নিশাও সুস্থ। মাহাদের সাথে তার শ্বশুরের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এরশাদকে কথা দিয়েছে সে, তিতির সুস্থ হলেই তাকে নিয়ে শ্বশুর বাসায় যাবেন। এরশাদ বাসায় গিয়ে আদরির সাথে তিতিরকে কথা বলিয়ে দিয়েছে। আদরির আর কোনো মেয়ে না থাকায় হয়তো তিতিরকে কিছুটা হলেও মেয়ে ভেবেছে। দীপু, রেনু, ওয়াহিদ, আসমা সহ বাসার সকলে মিলে একসাথে দুপুরের ভোজন করতে ব্যস্ত। এখানে পার্থ এবং প্রাচীও এসেছে। পার্থের নজর ছিল মাহাদের উপর। সত্যিই মাহাদ তাকে খুব ভালোবাসে। স্ত্রীর প্লেটে ভাত বাড়িয়ে দেওয়া সহ লেবু পর্যন্ত চিপে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছে মাহাদ। বেঁচে থাকুক এমন পবিত্র ভালোবাসা। সন্ধ্যায় আকাশে আধো আবছা বাঁকা চাঁদ দেখা গিয়েছে। কাল থেকে পবিত্র মাহে রমাদান। মাহাদ এখনো বাসায় ফিরেনি। এমন সময় রাতিশা ওর বাবাকে নিয়ে তিতিরের কাছে এসে বলল, আন্টি, বাবা আপনার সাথে একটু কথা বলবে। রাতিশা কথাগুলো বলে চলে যেতেই রেজওয়ান ওর কোলে রাখা ব্যাগটা তিতিরের হাতে দিয়ে বলল, তিতির ফুয়াদের রুম থেকে টাকাটা মানিয়েছিল। উনি লজ্জায় দিতে পারছিল না। কিন্তু আমার তো লজ্জা নেই, কারণ তুমি তো আমার শালিকা হও। তিতির হাসি মুখে টাকাটা নিয়ে রেজওয়ানকে বলল, ভাইয়া, আপনি কি আমাকে ক্ষমা করেছেন? রেজওয়ান বেশ কিছুক্ষণ ধরে তিতিরের দিকে চেয়ে তারপর মাথা নিচু করে বলল, তুমি আমার জন্য যা যা করেছ আল্লাহ তার প্রতিদান দিক। আমিন। ভাইয়া, আমরা কিন্তু ঈদের পর ক্যালিফোর্নিয়াতে যাচ্ছি। আশা করা যায় আপনি আবার সুস্থ হয়ে যাবেন, ইনশাআল্লাহ। রেজওয়ান বোঝে এখন সে জীবনে কি কি শাস্তি পাচ্ছে তার ভুলের জন্য। এখন আল্লাহ মাফ করলেই হয়। তিতির ফুয়াদের হাতে টাকা দিয়েছে। তিতিরকে কিছু বলতে হয়নি। ফুয়াদ সব বুঝতে পেরেছে। ফুয়াদ শুধু মুখ ফুটে একটা কথাই বলল, তিতির, তোমার বাবা তো আমাদের বিশাল ঋণের মধ্যে ফেলে দিয়েছেন। ঋণ শোধ করার ব্যবস্থাও করে দিয়েছে। কথাটি বলেই তিতির রুমে এসে দেখল বাতাসি বিবি মাহাদের কম্বলের নিচে বসে আছে। তিতিরকে দেখে বাতাসি মাহাদকে বলল, এই অসুস্থ বউডারে তুই কেমনে কি? মাহাদ বাতাসির কথা বুঝতে পারল, কিন্তু তিতির বুঝতে পারেনি। মাহাদ বাতাসির জবাবে মুচকি হেসে কিছু বলতেই বাতাসি বলল,
আই এই বয়সে ছাওয়াল পয়দা করবার পারুম না। তোর বাপের আর ভাইবোনের দরকার নাই। না, তুমি চাইলে একবার চান্স নিতে পারি। কি কাজই ডাকতে হবে? মস্করা করস কেন? কইলাম তো এই বয়সে তোর বউয়ের মতো পোয়াতি হইবার পারুম না। তিতির প্রচণ্ড লজ্জা পেয়ে অন্যদিকে হতেই মাহাত বলল, দিলয়ে তো আমার বউটারে লজ্জাতে ফেলে। এত সব কথার ট্রেনিং নিয়েছ কোথা থেকে বাতাসি? মনে হয় মুখ দিয়ে কথার ফুলঝুরি ঝরে। এখন তো বউ পাইছস। বাতাসির আর ক্যাডাই খোঁজলায়। আই বুড়া হইয়া গেছি না, তাই আরে ভালো লাগবো তোর? থাক তুই আই যাই বলে বাতাসি মাহাদের রুম থেকে বের হয়ে গেল। তিতিরে বাহিরে গিয়ে উকি দিয়ে দেখল সাদ সবার সাথে হাতে হাত মিলিয়ে জাকাতে মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় রাখছে। কাল থেকে রোজা, তাই প্রথম দিন থেকেই জাকাত দেওয়া হবে গরিবদের। তিতির দরজা বন্ধ করে দিয়ে এসে কোমরে হাত দিয়ে বলল, আপনি সবাইরে বলে দিয়েছেন আমি প্রেগন্যান্ট? মাহাদ দুহাত উপরে তুলো গা মোচড় দিয়ে বলল, সেটা কি আর গোপন থাকে? আমার তো লজ্জা করে। ওলে বাবালে, আমার বউয়ের কোথায় লজ্জা করে? নাকে, মুখে না চোখে? যা কি বলেন? আমি কি এমন কথা বলছি নাকি? আমি ঘুমাবো, আমাকে ডিসটার্ব করো না তো বলেই মাহাদ উপর হয়ে শুয়ে পড়ল। তিতির দ্রুত এসে মাহাদের হাতটা টেনে ধরে সোজা করে শুয়ে দিয়ে বলল, এভাবে কখনো শুবেন না। শয়তান সবসময় উপর হয়ে থাকে, তাই উপর হয়ে শোয়া ঠিক না। তাহলে কি চিত হয়ে শোব? না, ডানপাশ হয়ে হাতের উপর মাথা রেখে ঘুমানো উত্তম। কথাগুলো বলেই তিতির মাহাদের পাশে বসল। আচ্ছা বুঝলাম বলে মাহাদ তিতিরের হাতটা নিয়ে ওর বুকের সাথে ঘষতে লাগল। তারপর হাত আস্তে আস্তে ওর নাভির কাছে নিয়ে যেতেই তিতির হাতটা চট করে টান দিয়ে বলল, মতলব কি আপনার? কি করতে চাচ্ছেন? বেশি কিছু না। ছেলে রুমে আসার আগে একটু খানি আদর হলেই চলবে। কথাগুলো বলেই তিতিরকে ঝাপটে ধরল মাহাদ। এভাবেই ওদের মধ্য খুনসুটি চলতে থাকল। পরিশেষে একটা কথা আবারও প্রমাণিত হল, ধৈর্যর মতো সুমিষ্ট ফল পৃথিবীতে আর একটিও নেই। যারা তার প্রভুকে বিশ্বাস করে সত্য পথে ধৈর্যর সাথে জীবন অতিবাহিত করবে, দিন শেষে তাদেরই জয় তার ঝুলিতে উঠে আসবে। ধৈর্যই একমাত্র সকল সমস্যার সমাধানের মূল। সমাপ্ত।